বাংলাদেশে যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে আর কোনো মহৎ সৃষ্টি করতে পারবে না। দ্বিতীয়ত, বাংলাদেশে এই যে বর্তমানে আমার উত্তরে যে ধরনের একটা মার্কেটে সামান্য অটোরিকশা ড্রাইভাররা যেভাবে ওই জিনিসটা ভাঙচুর করা হয়েছে, এখানে কয়টা সিম ছিল ওই জায়গার ভিতরে, কয়টা লোক ওইখানে ছিল, সিসি ক্যামেরা ভাঙিয়া লাইলে ওইখানে সিমটা নেটের ভিতরে এখানে কয়টা সিম নেটে ছিল, কিন্তু সবগুলো কিন্তু ওইখানে নেটের ভিতরে কিন্তু গেলে পাওয়া যাবে। ওইখানে যারা যারা জড়িত ছিল প্রত্যেকের আইনের আওতায় আনতে হবে। আইন না ওদেরকে সুস্থ বাংলাদেশে সুস্থ দ্বারা নিয়ে একটা সুস্থ বিচার করে ওদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আর দ্বিতীয়ত, আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে যদি আমি একটা জিনিস চাই, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আমার মনে অনেক কষ্ট। আমি একে ৩ বার গুমের শিকার হয়েছি। কিন্তু বাংলাদেশে এখনো দেখা যায় কি কিছু লোক আছে অনেক লোভী। যদি তাদের বিরুদ্ধে যদি আমি যদি একটু রুখে দাঁড়াইতে হয় তাহলে আমার জায়গাতে একটু মাথার উপর ছাতা লাগবে। এই বিষয়ে আবেদন হলো আমি শুধু আমি নেতা তারেক রহমান সাহেবের সাথে উত্তেজনা দেখাতে বলতে চাই। আমার নাম মোহাম্মদ লোকমান, বাড়ি ভোলা, থানা লালমোহন, ভোলা ৩ মেজর হাফিজের এলাকা। কিন্তু আমি কয়েকবার মেজর হাফিজ সাহেবের সাথেও দেখা করছি। কিন্তু কি বলবো, আমাদের নেতা মেজর হাফিজের উপর যে ধরনের জুলুম নির্যাতন ঝাড়ু মিছিল যে ধরনের কীর্তি কাহিনী চালাইছে ওই সময় ব্রিটিশ সরকার, কিন্তু এগুলো বলে শেষ করা যাবে না। তাইতে আমার মনে শুধু একটুই কষ্ট, যদি আমার কষ্টটা যদি দূর একটু হলে হালকা হবে। আমি টাকাও চাই না, পয়সাও চাই না, কিন্তু আমি একটু আমার নেতার সাথে একটু দেখা করতে চাই। এটাই আমার শেষ আশা। যদি আমি যদি বাংলাদেশে যদি একদিন হলেও যদি আমি যদি দলের পিছনে যদি এক চুল পরিমাণ যদি কষ্ট করে থাকি, তার তাহলে আশা করি আমার নেতা তারেক রহমান সাহেব আমার একটা দিন একটু সময় দিবে। আমার নাম মোহাম্মদ লোকমান। আপনি দেখছেন ২০২২ সালে মাঝামাঝি আপনার দলের জন্য আমি একটা ভিডিও, যেখানে আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি আমার, ওই সময় আপনিও বলছেন যে একটা সিএনজি ড্রাইভার এই ধরনের সাক্ষাৎকার দিতে পারে, তাহলে তোমরা কি করো? ওই আপনি ওই একটা কথার পরে আমার উপরে যে ধরনের জুলুম নির্যাতন আইছে, কিন্তু এগুলো বলে স্যার আমি শেষ করতে পারবো না। কিন্তু আপনার সামনাসামনি হলে কিন্তু আপনি শুধু আমার দুই একটা মনের কষ্ট বলতে চাই যে বাংলাদেশে একটা সরকার প্রধান কিভাবে এইভাবে স্বৈরাচার হয়, কিভাবে এই ধরনের কষা হয়। একটা সাধারণ সিএনজি ড্রাইভার আমার দলে কোনো তালিকাতে কোনো খাতায় কোনো জায়গায় নাম ছিল না, তারপরেও আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাতে তাইটা আমার উপরে কিভাবে এই ধরনের জুলুম নির্যাতন তারা চালাইতে পারে। আজকে আমি কোনো পদ পদবি চাই না, পদ পদবি নিয়ে কিচ্ছু হয় না। আমি শুধু আমার বাংলাদেশের সাধারণ জনগণ যারা নির্যাতিত, যারা লাঞ্ছিত, তাদের পাশে থেকে তাদের জন্য কিছু কাজ করতে চাই। তাদের পাশে থেকে যে একটা মাথার উপর ছাতা দিয়ে যেরকম রোদের থেকে যাদেরকে বাঁচাই, আমি তাদের জন্য যেন তাদের পাশে দাঁড়ায় যেন একটা ভালো কিছু করতে পারি। কিন্তু আমি টাকা পয়সা দিয়ে কিছু হয় না। কিন্তু আজকে যদি ভালো একটা কিছু করতে পারি। এর বিষয়টা হলো আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেখলাম যেখানে ক্ষমতায় সর্বপ্রথম খাল কারণ দিয়ে উদ্বোধন করেছিল। কিন্তু বাংলাদেশে দেখছি বিদেশ থেকে অনেক রিটার্ন টান এনে বাংলাদেশের জন্য কিন্তু অনেক ভালো কাজ করছে। চিন্তা করে দেখলাম মেজরিটি মা বেগম খালেদা জিয়া দেশের জন্য ১৭টা বছর যে ধরনের জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে তার ক্যান্টনমেন্টে বাড়িটা হারাইছে, জনাব তারেক রহমান সাহেব তার মেরুদণ্ড হাড্ডা ভাঙ্গা তারে কিন্তু দেশ থেকে কিন্তু এক কাপড়ে কিন্তু লন্ডন পাঠানো হয়েছে। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সাহেব তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে চিকিৎসার নামে। তার জন্য এখন বর্তমানে আরো আমার মনের আবেগটা আরো বাড়লো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু খাল কাটন দিয়ে উদ্বোধন করা হয়েছে। এই আবেগটার জন্য কিন্তু শুধু এই ভালোবাসাটার জন্য আমি শুধু তার সাথে একটু দেখা করতে চাই। তার সাথে একটু যদি দেখা করতে পারে তাহলে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু সাকসেস হবে। হয় তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, শুধু আমার এটাই আবেগ আর আমার বেশি কিছু আবেগ নেই। এই জিনিসটা যদি আপনারা যদি আমার স্যার তারেক রহমান সাহেবের কাছে যদি পৌঁছায় দিতে পারেন তাহলে এটা আমার কাছে বলছে। কিন্তু আমি কিন্তু তার কাছে দয়া করে ধন সম্পদ অর্থ কিন্তু আরে ভাই এই পর্যন্ত কেউ থেকে আমি ১০টা টাকা নিয়ে কেউ বলতে পারবো না যে চা খাই। বলকে আরো আমি নিজের সময় নষ্ট করে ঢাকার প্রচারণাতে বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রচার প্রচারণা চালাই। এখনো আমার কাছে রিপ্লেট এখনো আছে। আমি কিন্তু যে জায়গাতে মেজর হাফিজের নির্বাচনের প্রচারণা চালাবো সেই জায়গাতে দেখলাম যে কিছু কিছু লোক বর্তমানে আমাদের তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। আপনাদের মিডিয়ার ভিতরে
কিন্তু তাদের বিরুদ্ধে আমি প্রতিরোধ করে তুলছি। আর এদিকে কিন্তু আমি গাড়ি চালান কি দেখা যায় কি গাড়ি নিয়ে এক জায়গায় গেছি, এখানে দাঁড়াইছি, কিছু কিছু রিপ্লেট বিতরণ করছি ঢাকা 17-তে, গুলশানের ভিতরে রিপ্লেট বিতরণ করছি, ঢাকা বিভিন্ন জায়গা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ে কিন্তু রিপ্লেট বিতরণ করছি। কিন্তু এটা কিন্তু কেউ কিন্তু চোখে ধরে না। কিন্তু চোখে ধরে কোনগুলা, আমি যদি একটা যদি 10-15 জনকে 20 জন 50 জন নিয়ে যেতাম, তাহলে এই জিনিসটা চোখে ধরতো। কারণ ভাই এখন তো লোকজন ঘর থেকে বাইর করতে গেলেও তাদেরকে টাকা দেওয়া লাগে। আমার এরকম অর্থ সম্পদ নাই যে আমি তাদেরকে নিয়ে প্রচারণা চালানোর মতো। কিন্তু আমি নিজে যেটুকু পাচ্ছি, এই বিশ্ব বর্তমানে ধরেন যে এটা হলো আমাদের বাংলাদেশে একটা বর্তমানে একটা ক্যান্সার হয়ে গেছে। বলে কিরকম, ধরেন একটা লোক কাম করে ডেলি 500-1000 টাকা যায় পায়। এখন যদি ধরেন আমি যদি একটা রাজনৈতিক দলের কর্মীও যদি তার যদি 1000 টাকা দিই, তিনি খানিকক্ষণ আমার দিকে স্লোগান দিবেন। এই এই জিনিসটা তাদের ভবিষ্যৎ তো নাই। তারা বর্তমানে একটা দল গঠন করছে কিরকম নির্বাচনের সময় বলে তারা বলে কিছু টাকা পায়। ওই টাকাটার আশায়। কিন্তু বাংলাদেশে কিছু ধরেন একটা দল একটা সাইনবোর্ড লাগাইলে কিছু আকাশ কুকাশ করা যায়, কিন্তু ভালো কাজেরও বাধাগ্রস্ত করা যায়। তার জন্য ওরা একটা সাইনবোর্ড লাগাইয়া বর্তমানে কিছু লোক ভাড়া কইরা তারা কিন্তু এই ধরনের ধরেন দর পরিচালনা করে। কিন্তু ওই জিনিসটার থেকে বর্তমানে দেখা যায় বড় দল, যারা বড় দলের সাথে জড়িত, অবশ্যই হাতে বিগত পার্থক্য আছে। মনে করেন কেউ খাইতেছে কিন্তু নিজে হাত দিয়া, আর কেউ খাইতেছে যে আমি কিন্তু আমার এই হাত দিয়ে আমার হাতে লাগাম না, কিন্তু তুমি খাবাইয়া দিবা। কিন্তু জামাত ইসলাম চাইতেছে কিন্তু তাদেরকে কিন্তু আরেকজনে খাবাইয়া দিবে, কিন্তু তারা কিন্তু খাবে না। তারা কিন্তু জনগণের কাছে না যায়, তারা গোলকির কাছে চলে গেছে, খালি এখন গোল দেওয়ার আশা, ওইটা করছে সেটা করছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা সংসদে যান, জনগণের পক্ষে কথা তুলে ধরুন, জনগণের পক্ষে কাজ করুন। কিন্তু আজকে দেখছি আমার সংসদে একটা জাতীয় সঙ্গীত গাইতেছে, সে জায়গাতে চিল্লাচিল্লি। একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতা প্রধান রাষ্ট্রপতি, সে ভাষণ দিতেছে আপনারা সংসদ বর্জন করেন। আরে ভাই, আপনারা যদি ওই জায়গায় যদি সংসদ বর্জন করেন, তাহলে আপনারা তার কাছে শপথ নিলেন কিভাবে? আজকে যদি এই ধরনের যদি কাজ যদি করতে যান, তাহলে তো ধরেন আগের দিনে তো আমরা ফিরে আসলাম। আপনার রাষ্ট্রপতি এখন যে আছে তার আপনি মানতে হবে, সে হলো রাষ্ট্রের সর্বোচ্চ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে রাষ্ট্রের প্রধান। তার তার কথাগুলো আপনি শুনতে হবে, তাই কে বলতেছে এগুলো জানতে হবে। আর তিনি যদি ভাষণ যদি না দেয়, আমাদের সংসদ তো গ্রহণযোগ্য হবে না। আর তার সংসদ গ্রহণযোগ্য না করে তো একজন রাষ্ট্রপতি বানানো যাবে না।